তো আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যেই পরিবেশিত হবে সন্ধ্যে 7:20 নাটক একলব্য। পরিবেশনায় কর্মীবৃন্দ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পর্ষদ ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের। महिम्नः पारन्ते परमविदुषो यद्यसदृशी स्तुतिर्ब्रह्मादीनामपि तदवसन्नास्त्वयि गिरः अथावाच्यः सर्वस्वमतिपरिणामावधिगृह्णन् मामाप्येष स्तोत्रे हरनिरपवादः परिकरः तव पन्थानन्तव च महिमा वाङ्मनसयो अतद्व्यावृत्यायं चकितमभिधत्ते श्रुतिरपि सकस्य। नमस्कार। परम पुरुष श्री श्री ठाकुर रामकृष्णदेवेर आशीर्वाद माथाय निये परम प्रकृति श्री श्री शारदा देवीर चरणधूलि पाथेय करे एवं नाट्याचार्य गिरीश घोष के स्मरण करे एखन शुरू होच्छे रामकृष्ण मिशन लोकशिक्षा परिषद और कृषि प्रशिक्षण केंद्रे कर्मीबृंदेर द्वारा नाटक एकलव्य। रचना श्रीमद स्वामी शास्त्रज्ञानंद। आबह संगीत श्री जौहर बैनार्जी। रूपसज्जाय विश्वनाथ नाथ। आलोकसज्जाय श्री नंदगोपाल दत्त। शारक श्री काशीनाथ हालदार, मृणाल नाथ और भास्कर हालदार। सम्पादना निर्देशना और परिचालनाय श्री प्रत्यय रायचौधुरी। शुरू होच्छे आजकेर नाटक एकलव्य। এই রে আবার চোখ টিপে বসে পড়েছে। কি যে করে ছাই ওভাবে বসে থেকে। আমার তো বাবু চোখ বুঝলেই যত রাজ্যের পোকা মাকড় গায়ের ওপর উড়ে এসে বসে পড়ে। কিন্তু কিন্তু এখন কি করা যায়? আবার ডাকলেই তো বাচ্চা রাগ হয়ে যাবে। কি আর করি, যাই পাশেই বসি। কি ব্যাপার বসন্ত? না ধ্যান করছিলাম। তা ভালো, কিন্তু তা ধ্যানের মাঝে হঠাৎ চিৎকার করে উঠছিলে কেন? চিৎকার? আমি? দেখো বসন্ত, মিথ্যা কথা বলবে না। পুরি বাবা পুরম করে তাকাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা মেনেই নিলাম আমি চিৎকার করছিলাম, কিন্তু কি করব? তুমি যখনই বসে থাকো যত রাজ্যের পোকা মাকড় আমার গায়ের ওপর উড়ে এসে বসে থাকে। আমার দ্বারা ওরকম ধ্যান ধ্যান হবে না। হ্যাঁ বুঝলাম। তা তা তোমার এদিকে আসার কারণ কি শুনি? বন্ধুর সঙ্গে দেখা করতে আবার কার্যকারণের দরকার হয় নাকি? হ্যাঁ, এসেই যখন পড়েছো তবে তোমায় একটা কথা বলি বসন্ত। বলো। না 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 না, ঠাট্টা নয়। দেখো বসন্ত, বাবা আমাকে কেবল শুধু পশু শিকারের কথা বলে। নিষাদ জাতিতে জন্মগ্রহণ করেছি বলে পশু শিকার আর মাংস বিক্রির কাজটা শুধু শিখে নিতে বলে। বেশ তো, তাই করো। কিন্তু কিন্তু আমার মন তো তা চাইছে না। তাহলে কাজ করো না। এই তোমায় একটা বিষয় না, তোমার সঙ্গে কথা বলাই মুশকিল। বন্ধু, তুমি আমার সঙ্গে কথা না বললে তাহলে আমাদের সাথে সম্পর্ক চলবে কি করে? এইসব এইসব বিষয়ে তোমার রসিকতার স্বভাবটা কিছুতেই গেল না, বুঝলে? আশীর্বাদ করো বন্ধু, ও স্বভাবটা যেন আমার আগে না চলে যায়। সে যাক, তোমার এদিকে আসার কারণটা কি?
আমার আমার স্বপ্ন ব্যাধ হওয়া নয়, আমার আমার স্বপ্ন বড় যোদ্ধা হওয়া, এমন এমন বড় যোদ্ধা হওয়া যা যা আগে কখনো কেউ কোনোদিন হয়নি, আর 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 কোনোদিন হতেও পারবে না। ও, মনে হচ্ছে যুদ্ধবিদ্যার প্রথম পরীক্ষাটা তুমি আমার ওপরেই করবে। না বসন্ত না, আমি আমি যদি রতি হই, তুমি আমি আমার সারথি, কি পারবে না বন্ধু? অবশ্যই পারবো। এমনিতেই ঘোড়াগুলো আমাকে দেখলে কারণে অকারণে চি চি করে ডাকছে। কিন্তু বলছি বন্ধু, তোমার তোমার বাবাকে কি তুমি রাজি করাতে পারবে? তোমার প্রস্তাব শুনে তিনি বাঘের মতো হালুম হুলুম করে চিৎকার করে উঠবেন না তো? সেটাই তো বড় চিন্তার। ওই তো ওই তো ওই তো তোমার বাবার গলা শুনতে পাচ্ছি যে। তুমি যাও, তোমার বাবা ডাকছে। তুমি আগে ঠিক বাবার সাথে ঠিক করে নাও। তুমি যুদ্ধবিদ্যার প্রথম পরীক্ষাটা কার উপর করবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি বললাম। আসছি। ভুলে গেলি কেন তুই? দাঁড়া, লাইট অফ করে তারপর। দাঁড়া, লাইট অফ করে চালু করে তারপর। দাঁড়া, আস্তে আস্তে। সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু খুঁজে পাওয়াই দুষ্কর। কি যে হলো ওর! পাখি মারতে বললে মারবে না, হরিণ মারতে বললে মারবে না, এদিকে এদিকে আবার বড় যোদ্ধা, বীর হওয়ার স্বপ্নটাও বেশ আছে। কি যে ছাইপাস সারাদিন করে বেড়ায়, কি জানি বাবু। এদিকে 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 আবার বড় হয়েছে, কিছু বলাও দুষ্কর। কখন কখন যে কি করে বসে কি জানি বাবু, যার কোনো ঠিক ঠিকানাই নেই। বাবা, বাবা তুমি আমায় ডাকছিলে বাবা? কে? ও তুই তো সারাদিন কোথায় চড়ে বেড়াচ্ছিলি বল দেখি? এই এদিকটা একটু ঘোরাঘুরি করছিলাম বাবা। তা কাজকর্ম কি আর করবি না নাকি? কই, এমন কথা তো কখনো আমি বলিনি বাবা। মুখে বলিসনি, কিন্তু কিন্তু ভাব ভঙ্গিমায় তাই তো বোধ হচ্ছে। ও ও তোমার ভুল ধারণা বাবা। এই তো আজ তোর হাটে মাংস বেচতে যাওয়ার কথা ছিল, কই গেলি না তো? কিন্তু না বাবা, ও ও কাজ আমি পারবো না। সে তো তোমাকে আগেই আমি বলে দিয়েছি বাবা। মাংস বাজে আমার দ্বারা হবে না। রাজপুত্রের কথা শোনো একবার, মাংস বেচা আমার দ্বারা হবে না। তাহলে হবে কি? বামুনের মতো শাস্ত্র ওড়াবে, না রাজার মতো প্রজা দাঁড়াবে? তা কেন? আমি 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 বড় যোদ্ধা হব, এত বড় যোদ্ধা যা যা কেউ কোনোদিন হতে পারেনি, আর আর কোনোদিন হবেও না। বড় যোদ্ধা হবে, কাঁচকলা হবে। কে কে তোকে যুদ্ধবিদ্যা শেখাবে বল দেখি? ব্যাধের ছেলে হয়ে জন্মেছিস, তা কি তুই ভুলে গেলি? যার ছেলে হয়ে জন্মাই না কেন, তাতে কি হয়েছে? আর মানে তুই কি বলতে চাস? ব্যাধের ছেলে হয়ে জন্মেছিস জেনেও ক্ষত্রিয়রা তোকে যুদ্ধবিদ্যা শেখাবে? হ্যাঁ, নিশ্চয়ই শিখাবে। একলব্য, সংসারটাকে এখনো চিনলি না রে। যুদ্ধবিদ্যা শেখাবে ক্ষত্রিয়রা, তা আবার ব্যাধের ছেলেকে? পাগল হলি বাবা। ছেড়ে দে ওসব কল্পনা। জাত ব্যবসা আছে, তাই মন দিয়ে কর। অন্তত পেটের ভাত আর মাথার উপর ছাদের অভাব থাকবে না বাবা। বাবা, মানুষের ইচ্ছাই মানুষের ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা যখন ভাবি আমরা কিছু করতে পারবো না, তখনই আমরা হেরে যাই। কিন্তু তোমার কথা যদি সত্যিই মিলে যায় বাবা, যদি ক্ষত্রিয়রা জাতের নাম করে আমাকে অস্ত্রবিদ্যা থেকে দূরে সরিয়ে দেয়, তবু মনে রেখো বাবা, আমি বড় যোদ্ধা হই। আমার পরিশ্রম, আমার সংকল্পই আমাকে বড় যোদ্ধা করে তুলবে। তুমি শুধু আমাকে একবার আশীর্বাদ করো বাবা। মুখে বড় বড় কথা, বাস্তব জগতের চেহারাটা এত সহজ নয় রে বাবা, এত সহজ নয়। এই তো সেদিন হস্তিনায় গিয়েছিলাম, রাজপথে চলতেই দিল না, বলে ব্যাধ হয়ে কিনা ভদ্রলোকদের সঙ্গে এক পথে হাঁটতে চাস? ও
ওখানে ওই যে ওই ওখানে রাজের খুঁড়ো আছে না, তাকে তাকে রাজবাড়ির দরজার সামনে দাঁড়াতেই দেয়নি। গেল বছর রাজবাড়ির উৎসবে ধৃতরাষ্ট্রকে দেখার জন্য গলা বাড়িয়েছিল রাঙাচাঁদের গলাটাই কেটে নিল। থামো 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 বাবা। ওরা বলে ভগবান তোদের জন্য পৃথিবীতে জন্মায়নি এই সব দেখার জন্য। তোরা জঙ্গলের মানুষ, জঙ্গলে যা। থামো থামো বাবা থামো। তোমার কথাটা শুনলে সত্যি সত্যি আমার মনটা ভেঙে যায়। মনে হয় ওরা আমাকে অস্ত্রবিদ্যা শিখবে না। কিন্তু একটা কথা শুনে রেখো বাবা, ওরা যদি আমাকে জাতের নাম করে অস্ত্র শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয় তাহলে আমি তবুও বড় যোদ্ধা হব। মানুষ তার চেষ্টার দ্বারাই অনেক দূর যেতে পারে। তুমি শুধু একবার বাবা, তুমি একবার আমাকে আশীর্বাদ করো বাবা। ওরে, ব্যাধের আশীর্বাদ নিলে ব্যাধ যদি মানুষ হয়ে যেত তাহলে সংসারটা কবে না পাল্টে যেত। তা তো হবার নয়। তবু তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। তুই যা হতে চাইছিস তা যদি হতে পারিস তাহলে আমি বেঁচে যদি তা দেখে যেতে পারি, আমার কত না আনন্দ হবে, আমার কত না আনন্দ হবে। কিন্তু দেখিস বাবা, সাবধান, ওরা কিন্তু ভালো লোক নয় রে, ওরা ভালো লোক নয়। তুমি নিশ্চিন্ত থেকে বাবা, একলব্যর হাতে একটা স্বরও যদি থাকে তাহলে কেউ তার আচরও দিতে পারবে না। তাহলে বাবা চল একবার মায়ের সঙ্গে দেখা করে নিবি। চল। হ্যাঁ বাবা চলো বাবা চলো একবার মায়ের সাথে দেখা করে নিই। চলো বাবা চলো। সেকেন্ড দৃশ্য সে থার্ড দৃশ্য। তো এখন সাদা কাপড় বলি দেখো, সকালটা বেশ পরিষ্কার বোধ হচ্ছে যেন। তুমি কি ভেবেছিলে ওটাকে নোংরা দেখতে লাগবে? আরে আমি দেখছি, আমি কথা বললেই তোমাদের গা জ্বালা জ্বালা করছে। আজে বাজে বকতে পারো, আর বললেই যেত দোষ। কেষ্টদা, তুমি একটা বিচার করে বলো দেখি তোর দোষটা কার? ব্যস্ত হন, আর বিচার আমি ছাড়া কেই বা করবে? বিচার করতে গেলে বেদ পড়া থাকা চাই, কিন্তু কেষ্টদা, ও গায়ের পণ্ডিত মশাই সেদিন যে বললো তোমার সংস্কৃতটা পুরোটাই ভুল। ভুল বললেই হলো। আরে ওই পণ্ডিত বললো আর তোরা তাই বিশ্বাস করে নিলি? তোদের মাথায় কি একটু বুদ্ধি নেই? একবার নিজেরা মনে করে দেখ, আমার কথা কি অস্বীকার করতে পারবি? আমার সংস্কৃতটা একদম পুরোপুরি। তা অবশ্যই মনে হয় এই অতগুলো ওই অনুস্বর আর বিসর্গ যখন তোমার সংস্কৃতে থাকে তখন তো ভুল হয় কেমন করে? এখন গোবিন্দ শোনং রাজেশ কথা, আমার সব সংস্কৃত কদাপি না ভুলতে পারন্তি। কেষ্টদা দেখো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কথা কে শুনছে? আরে সেজন্য তো আমিও সেদিন ওই পণ্ডিতের সঙ্গে তোমার পক্ষ নিয়ে তর্ক করতে গিয়েছিলাম। কিন্তু কি বলবো কেষ্টদা, ও এত জোরে জোরে এত বড় বড় সংস্কৃত বলতে লাগলো, আমি ভয়েই পালিয়ে এলাম। আমিও তোমার মতো বলার চেষ্টা করেছিলাম আর কি, ওই অনুসরণ জুরেং কথাগুলি বলার। গোবিন্দ, কিছু ভুল হচ্ছিল নাকি কেষ্টদা? আমি আগেই বলেছিলাম গোবিন্দ, এই 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 সংস্কৃত বলা তোর কম্য নয়, কারণ তোর নামের শুরুতে আছে গো, আর তার মানে গরু। তাই ঘাসই তোর পক্ষে উপাদেয়। কেষ্টদা, রাধা কিন্তু আবার না। আবার ঝগড়া করছো? আরে বেদে বলেছে ঝগড়া ন কর্তব্য, কেবল কথা চলন্তি পারন্তি। মানে হলো কেবল কথা চলতে পারে। আচ্ছা,
দেখবি কে রে ওরে নদীর জলে দোল লেগেছে তারায় তারায় চোখ ফুটেছে নদীর জলে দোল লেগেছে তারায় তারায় চোখ ফুটেছে দেখবি কে রে ওরে দেখবি কে রে আজ আকাশ জুড়ে খুশির মেলা ঘাসের বুকে রোদের খেলা দেখবি কে রে কেষ্টদা, গান নিয়ে তোমার বেদ কিছু বলেছে? বলবে না? আরে বেদেই তো গানের জন্ম। বেদ বলেছে গান হলো, গান হলো গান হলো বেদ বলেছে গান হলো চা এই চা কেষ্টদা ভুলে গেছে। রাজস্থান ওরম তিমি মাছের মতো হি হি করে হাসি। তিমি মাছের হাসি কি আপনি শুনেছেন নাকি? আরে শুনবো না মানে? রোজ আমার বাড়ির পাশে তিমি মাছ চারপে চলতো নাকি রোজ আপনার বাড়ির পাশে? দেখো খোকা, তুমি বড্ড বেশি পাকা। বড়দের কোনো কথায় খুঁত ধরতে নেই। সে যাই হোক, ছেলেটা যতই ছোট হোক, ওর মতো গান তো তুমি গাইতে পারো না কেষ্টদা? কে বলেছে পারি না? বেশ পারি, ভালো গান গাইতে পারি। ছোটবেলায় আরো ভালো পারতাম। বাবা গাইতে দিলেন না, বললেন আমার গান শুনে নাকি গাধা পাখোয়াজ বাজাবে আর ছাগল বাজাবে করতাল। সেই দুঃখে অভিমানে আমি গানই ছেড়ে দিই। না 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 না, আপনি খুব ভালো গান গাইতে পারেন, কিন্তু একটা কথা বলতে পারেন আপনারা? আচ্ছা, অল্প বয়স্ক কোনো ছেলেকে এই পথ দিয়ে যেতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখেছি, কিন্তু মুশকিল হলো ঠিক কখন দেখেছি না তা মনেই পড়ছে না আমার। তাতেই আমার সন্দেহ হচ্ছে আমি আদৌ দেখেছি কিনা। আমি কিন্তু একেবারেও দেখিনি, তবে এই এই গোবিন্দ যখন দেখেছে তখন নিশ্চয় আমি কিছুক্ষণের মধ্যেই দেখব। আরে বেদে বলেছে। দেখো বাপু, আমার ওই বেদের দরকার নেই, আমার ওই একলব্যকেই দরকার। একলব্য? সে আবার কে? বাহ, নামটা তো ভারী সুন্দর। আর সুন্দর বলো আর অসুন্দরী বলো, এ বিষয়েও বেদে বলেছে। আহ, আবার বলে বেদে বলেছে। ওই ওই তো একলব্য আসছে। একলব্য, একলব্য, এদিকে আসো। তোমাকে তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। কেন? আমাকে তো খোঁজার কোনো কারণ ছিল না, কিন্তু এরা এমন করে কাঁপছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। এদের কোথা থেকে তুমি জোটালে শুনি? না, আমি ওদেরকে কোনোভাবে জোটাইনি, ওরা নিজেরাই জুটেছেন। কি নাম তোমাদের? গোবিন্দ। ও ভুল বলেছে সর্দার, ওর নাম গোবিন্দ নয়, গোবিন্দ আমার নাম। ও ও রাধেশ্যাম না, ওটা আমার না। আরে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ ঠিকই তো। তা তোমার নাম কি? আমার নাম এই মনে ছিল, এই এক্ষুনি মনে ছিল। বেদে বলেছে বাবা জানি কি রেখেছে। বাবা এত ভয় পাচ্ছি কেন? পেয়েছি পেয়েছি, আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি? হ্যাঁ হ্যাঁ, সেই রকমই তো মনে হচ্ছে। দেখো দেখো, তোমরা বৃথাই ভয় পাচ্ছ, আমি কোনো সর্দার নই। দেখলি দেখলি গোবিন্দ, আমি তখনই বলেছিলাম অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাবা এইরকম তীর ধনুক নিয়ে বিয়ের মতো একা একা এভাবে চলা তো ঠিক নয়। বেদে বলেছে সাধে গোবিন্দ, ওরা তোরা কোথায় গেলি? আমাকে একা ফেলে অনেক উত্তরণ গেলি, অনেক উত্তরণ গেলি। দেখেছো বচন্ত, কি বিচিত্র মানুষ এরা। শহরের মানুষ বলেই তারা সবাই খুব শিক্ষিত, সব কিছু জানি এমনটা নয়। আসলে আমরা যারা বনে থাকি, আমরা যারা আসলে শহরটাকে চিনি না, তারাই ভীতা ভয় করি। ও সব জানি না বাবু, একটা কথা বলো তো, তুমি কি ঠিক করলে? ওই হস্তিনাপুর প্রসাদ যাবেই? হ্যাঁ অবশ্যই যাব, কারণ ওখানেই তো আমার গুরু আমার জন্য অপেক্ষা করছে। ওরা যদি তোমায় আবার অপমান করে? যা ঘটেনি
সেটা অসম্ভব ঘটবে বলেই সেটা ভাবাটা দুর্বলতা স্বভাব। না ঘটি তাও যদি ঘটে যায়? অপমান অপমান ওরা যারা করুক, একলব্য তার সংকল্প থেকে পিছু হটবে না। বসন্ত, একটা কথা জেনে রেখো, মানুষ তার আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তি, সাধনার দ্বারাই, মানুষ অধ্যাবসার দ্বারাই মানুষ বড় হয়। কত বড় হয় সাথে নিজেও জানে না। যাক, চলো, সন্ধ্যে হয়ে গেছে, হাতটা কাটানোর মতো একটা জায়গা খুঁজে যাক। চলো। সাদাটা টান। পর্দা টানো। আচার্য দ্রোণ, হস্তিনাপুরের অবস্থা তো তুমি জানো। রাজা ধৃতরাষ্ট্র অন্ধ, পাণ্ডু অকালে মৃত। শকুনি যেন সবসময় কোন এক অদৃশ্য চক্রান্তের চাল বুনে চলেছে। এর মধ্যে থেকে তোমাকে 105টি কিশোরকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি এদের সত্যিকারের ক্ষত্রবীর করে গড়ে তুলবে এই আশা নিয়ে। আমার কোনো আচরণে কি আপনার সেই আশা নষ্ট হতে চলেছে পিতামহ? কিন্তু আমি তো আমার কাজে কোনো অবহেলা করছি না। না না আচার্য, আমি তা বলছি না। তোমার শিক্ষার গুণে রাজকুমাররা কুরু বংশের মুখ উজ্জ্বল করবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কেন জানি না, মাঝে মাঝে একটা আশঙ্কা আমার মনের মধ্যে দানা বাঁধে। তবে কি পিতামহ, আপনাকে একটা কথা বলে রাখা দরকার। আপনি যে 105 জনকে আমার হাতে তুলে দিয়েছেন, তাদের সবাই কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবে না। তবে কয়েকজন কিন্তু বড়ই চমৎকার। আচার্য, তুমি প্রাজ্ঞ প্রবীণ, তোমাকে উপদেশ দেওয়া আমার বাতুলতা মাত্র। তুমি তো জানো আকাশে যে এই আলো দূর করতে পারে তারা কারা? তারা চন্দ্র, আর তারা তো আলো দূর করতে পারবে না। ঠিক কথাই পিতামহ। আমার আকাশেও একটা সূর্য আছে। এখন তার আলো বোঝা না গেলেও একদিন সবাই তার আলো বুঝতে পারবে। সেই হয়ে উঠবে সেরা বীর। আমার সমস্ত শিক্ষা আমি অর্জুনকে উজাড় করে দেব। অর্জুনকে আমিও দূর থেকে দেখেছি। সত্যিকারের প্রকৃত বীর, প্রকৃত যোদ্ধা হওয়ার মতো মানসিকতা ওই অর্জুনের মধ্যে রয়েছে। তাই নয় পিতামহ, অর্জুনের মধ্যে আছে শ্রদ্ধা, শেখার ইচ্ছা, যা একজন শিক্ষার্থীকে অনেক অনেক বড় করে তুলতে পারে। আমার বড়ই প্রিয় ছাত্র অর্জুন। অর্জুন আপনার প্রিয় ছাত্র বটে, কিন্তু সেরা নাও হতে পারে। এই কিশোর, তোমার তো আগে এখানে কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তাছাড়া অর্জুন সম্পর্কে এরকম মন্তব্য করার স্পর্ধা তোমার কোথা থেকে? আমি দ্রোণাচার্য, গুরু পাণ্ডবের অস্ত্র শিক্ষা গুরু। আমার কথাকে অস্বীকার করে এরকম উক্তি করার তাৎপর্য কি? ক্ষমা করবেন পিতামহ, ক্ষমা করবেন আচার্যদেব। আমার কথায় যদি কোনো ঔদ্ধত্য প্রকাশ পেয়ে থাকে তাহলে যেন আমি দুঃখিত। কিন্তু আমার মনে হয় আপনাদের মধ্যে অর্জুন ছাড়াও সেরা হওয়ার জন্য আরো একজন যোগ্য ব্যক্তি আছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। কিরকম ভুল?
অর্জুন নিশ্চয়ই বড় যোদ্ধা, আচার্য দ্রোণের প্রিয় শিষ্য। কিন্তু আমার একান্ত বিশ্বাস অর্জুনের মতো সেরা ছাত্র হওয়ার জন্য আরও একজনের সেই যোগ্যতা আছে। কি বলছো তুমি? গুরু বংশের সমস্ত সেরা সেরা ছাত্র এরা, এরা ভারতবর্ষের সেরা সেরা বীর। মাফ করবেন আচার্যদেব, শহরের বাগানে যে ফুল ফোটে তার রং অত্যন্ত মনোহারী, তার গন্ধ অত্যন্ত সুন্দর, কিন্তু মাঝে চেনা চলা পথের বাইরে শহরের মাঝেও গ্রামেও তো এমন ফুল ফুটে থাকতে পারে যার বর্ণ অনেক বেশি মনোহারী, যার গন্ধ অনেক বেশি উজ্জ্বল। দেখো ভাই, তুমি হেয়ালি করে কথা বলো না। তোমার যদি সত্যিই জানা থাকে যে কেউ দ্রোণাচার্যের ছাত্র হতে পারে, ঠিক আছে, তুমি তাকে পাঠিয়ে দাও। আমার তো মনে হয় দ্রোণ তাকে শিক্ষা দানে কুণ্ঠিত হবে না। কি জন্য? তোমার কি মত? পিতামহ, আপনি যদি আদেশ করেন তবে তা শিরোধার্য। সেরকম ছাত্র আমার কাছে সুযোগ পাবে, তবে প্রবেশ করার আগে তাকে পরীক্ষা দিয়ে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। আমার তাকে ডেকে আনতে হবে না গুরুদেব, মনে হয় সে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আমি যতদূর জানি আচার্য দ্রোণকে গুরুপদে বরণ করে নিতেই সে আসছে। আচার্য দ্রোণকে গুরুপদে বরণ করে নেবে না দেখি? আমি তো তাকে চিনি না। বেশ, তাকে তুমি খবর দাও, সে যেন তার অস্ত্র শিক্ষা প্রাঙ্গণে আজই নয় কাল, আগামী কালই যেন সে চলে আসে। বেশ, তবে তাই হবে। আমি তবে যাই, খবরটা পেলে সেও অন্তত খুশি হবে। আমার প্রণাম নেবেন আচার্যদেব, প্রণাম নেবেন পিতামহ। কি আচার্যদেব, এই হঠাৎ এত চিন্তিত হয়ে পড়লেছে? প্রিয়তম ছাত্রের গৌরবহানির আশঙ্কা নাকি? এটা কি? কেবল সেটাই ও নয়, আচ্ছা আচ্ছা, আমি আমাদের বুঝতে তো পারছি কেউ না কে সে ছাত্র যে আমাকে না দেখেই আমাকে গুরুপদে বরণ করে নিয়েছে। ভালোই তো হলো, তোমার তো ছাত্র সংখ্যা বাড়লো। না না, এটা শুধু ছাত্র পড়ার কথা নয়। একই বনে কি দুটো সিংহ থাকতে পারে বলে আপনার মনে হয় পিতামহ? ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক না কে সিংহ হয়ে উঠতে পারে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলেই তো বোঝা যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, না না না, কে তুমি বিদেশি? হঠাৎ আমার রথের গতিরোধ করে দাঁড়ালে, কি চাই তোমার? কে তুমি রাজকুমার? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। তুমি তুমি অর্জুন? আচার্য দ্রোণের প্রিয়তম ছাত্র তুমি অর্জুন? আমি আচার্যের প্রিয়তম শিষ্য কিনা জানি না, তবে আমি অর্জুন বটে। আচ্ছা অর্জুন, এই রাজপ্রাসাদে প্রবেশ করতে গেলে আমায় কি করতে হবে অর্জুন? কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, কে তুমি বিদেশি? হস্তিনাপুর রাজবংশের কুমার অর্জুনকে এভাবে পথের মাঝে আটকে প্রশ্ন করার স্পর্ধা রাখো? আমি এই রাজ্যের সাধারণ প্রজা। কি নাম তোমার? একলব্য। কি চাই তোমার? আচার্য দ্রোণের সাক্ষাৎ করতে। আচার্যের সঙ্গে সাক্ষাৎ করবে তুমি? কিন্তু কি উদ্দেশ্যে? উদ্দেশ্যের কথা কি জানাই খুব প্রয়োজন অর্জুন? সাধারণত আমি জানি আচার্য কোনো বহিরাগতর সঙ্গে দেখা করেন না। আচ্ছা আচ্ছা, তোমার দেখা করতে যাওয়ার কারণ যদি তিনি জানতে না পারেন তবে দেখা করবেন বলে আমার মনে হয়। আচ্ছা অর্জুন, আচার্য দ্রোণ কি যে কাউকে তার ছাত্র হিসেবে গ্রহণ করেন? যে কাউকে? মানে তুমি কি বলতে চাইছো বিদেশি? তুমি কি ওনার ছাত্র হতে চাও না? আরে না 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 না, আমার কথা বলছি না, আমি শুধু জিজ্ঞাসা করছি। বলছি তুমি তো তার প্রিয় ছাত্র, তাই ভাবলাম তুমি সবকিছু জানো। আমি যতদূর জানি তিনি ক্ষত্রিয় থেকে নিজ বংশে যত কোনো যোদ্ধাকে শিক্ষা দেন না। দেন না? কেন দেন না অর্জুন?
মানুষে মানুষে শুধুমাত্র জন্মের ভিত্তিতে এই ভেদাভেদ কেন অর্জুন? এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে দেখেছি আচার্য এ নিয়ম মেনে চলেন। আর তাছাড়া তিনি আমার গুরু, তার ভুল ধরবো এ ধৃষ্টতা আমার নেই। যাক ভাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। ভগবান, তোমার তোমার সংসারে এই অদ্ভুত ভেদাভেদ কেন? জন্ম থেকে স্বপ্ন দেখেছি আচার্য দনের প্রিয় ছাত্র আমি, অস্ত্র শিক্ষায় আমার তুলনায় কেউ নেই। আজ আর এই স্বপ্ন শেষ হয়ে যাবে শুধু আমার বাবা বেদ বলে। ওই যে অর্জুন চলে গেল, কেবল কেবল রাজবংশে জন্মগ্রহণ করেছে বলে সমাজ সংস্কার সবকিছু তুমি ওর জন্য সাজিয়ে রেখে দিলে। আর আর একলব্য নিষাদ বংশে জন্মগ্রহণ করেছে বলে তার মুঠের গাছ তুমি কেড়ে নিলে। ভগবান, একলব্য, একলব্য, একলব্য। কে? বসন্ত, কি খবর নিয়ে এলে তুমি? অত্যন্ত ভালো খবর। ভালো খবর? বেদের ছেলের আবার ভালো খবর? সত্যি বলছি একলব্য, এইমাত্র রাজ উদ্যানের অপর পাশে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম, দেখলাম পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছেন, আচার্য দ্রোণও দাঁড়িয়ে আছেন। গিয়ে বললাম তোমার কথা, ওরা তো শুনে অবাক হয়ে গেলেন। বসন্ত, অবাক করা যতই হোক না কেন, একলব্যকে ওরা ছাত্র হিসেবে গ্রহণ করবে না। না, নেবেন। নেবেন? তুমি তুমি কি বলছো? ঠিক বলছি বন্ধু, আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললেন ছাত্র হবার জন্য যোগ্যতা প্রমাণ করে দেখাতে পারলেই ব্যাস আচার্য দ্রোণ তোমাকে নিয়ে নেবেন। তুমি 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 ঠিক বলেছো বসন্ত, তুমি ঠিক শুনছো। চলো আগামীকাল সকালেই আমরা হস্তিনাপুর অস্ত্র শিক্ষা প্রাঙ্গণে পৌঁছে যাই। ওখানে আচার্য দ্রোণ থাকবেন, ওদের সামনে যোগ্যতা প্রমাণ করে দেখাতে পারলেই ব্যাস, আমাদের পারলে আর দেখে কে। যে স্বপ্নের আগুন নিভে যেতে বসেছিল তাকে তাকে তুমি আবার জাগিয়ে তুললে বসন্ত। জানি না এই আগুনে আমি নিজেই পুড়ে মরবো কিনা, তবু তুমি যখন বলছো বন্ধু, বন্ধু তুমিই তো বলতে এই আত্মবিশ্বাসের কথা। আজ এই প্রয়োজনের সময় কোথায় সেই আত্মবিশ্বাস? হারিয়ে গেল নাকি? না 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 না, হারিয়ে যাবে না। আমি একলব্য, জানি জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে বাধার সম্মুখীন হতে হবে, তবু হারার আগে আমি হারবো না। বন্ধু দেখে নিও, শেষ জয় হবে আমারই। হাততালি পড়। কি ব্যাপার? পিতামহ ভীষ্ম তো এখনো এলেন না, অথচ আজকে বারবার আমি তাকে আসতে বলেছিলাম। এই যে আচার্য। ও, আপনি এসে গেছেন পিতামহ। আচার্যের আহ্বান কি অস্বীকার করতে পারি? এ কি কথা বলছেন পিতামহ? আপনি কুরু পাণ্ডব সবাইয়ের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। সেই যাই হোক, বাকি ছাত্ররা কোথায়? অন্যদের আমি আজ ছুটি দিয়েছি, শুধু যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর দুর্যোধনকে আমি আসতে বলেছি। তারা এখন আসছে না কেন? এখনই এসে পড়বে, আমি দেখছি। দৌবারি আসুন। 5-4 রাজকুমারকে তাড়াতাড়ি এখানে আসতে বল। কিন্তু পিতামহ, আপনার সেই নবীনতম ছাত্রটির তো এখনো দেখা পাচ্ছি না। আশ্চর্য, দেখো সে আবার আসে কিনা। আসলে ব্যাপারটা কি জানো, ছাত্র মাত্রই পরীক্ষাকে ভয় পায়। ওই যে তুমি সেদিন বলেছিলে, তাতেই বোধ করি সে একটু পিছিয়ে পড়েছে। হ্যাঁ, তবে এখন কিন্তু ওর আসার সময় কিন্তু পার হয়ে যায়নি। এই তো রাজকুমাররা কিন্তু এসে গেছে।
কি ব্যাপার দুর্যোধন? কিছু একটা ঝড় বয়ে গেছে বলে মনে হচ্ছে তোমার উপর দিয়ে। কি আবার হবে? রোজ যা হয় তাই হয়েছে। ভীম আমার দুঃশাসনকে খুব প্রহার করেছে। কি ব্যাপার ভীম? আচার্যদেব, আপনি যুধিষ্ঠিরকেই জিজ্ঞাসা করুন দোষটা কার। সেই সকাল থেকেই দুঃশাসন আমার খাওয়া নিয়ে কটাক্ষ করছিল। তারপর আমার কথাটা। ভীম, এখনো তোমরা ছেলে মানুষের মধ্যে ঝগড়া করে যাচ্ছ। আচার্যদেব, অনুগ্রহ করে ওদের ক্ষমা করে দিন। আচার্যদেব তো ক্ষমা করবেনই। এটা যদি আমরা করতাম তবে কত তিরস্কারীরা শুনতে হতো। দুর্যোধন, তোমার এই ধরনের কথাবার্তার অর্থ কি? দুর্যোধন, তোমার এই ধরনের ঔদ্ধত্য আমি আশা করিনি। এর জন্য গভীরভাবে আমি দুঃখিত। পিতামহ, আপনাদের দুঃখ দেব এমন মনের বাসনা আমার ছিল না, কিন্তু আজ আমার একটা মনের দুঃখের কথাই বলে ফেললাম। কি সেই দুঃখ? আচার্যদেব, আমার অপরাধ দেবেন না, কিন্তু যে কোনো বলসম্পন্ন মানুষই বুঝতে পারবে যে যুধিষ্ঠির ভীম অর্জুনের প্রতি আচার্যদেবের পক্ষপাত রয়েছে। দুর্যোধন, আমি কি ঠিক শুনছি? অবশ্যই ঠিক শুনছেন, বরং বলা উচিত ছিল তোমরাও কি আমার ছাত্র? আপনার ছাত্র। ওই ছাত্র সুলভ ব্যবহার তো তোমাদের কাছে পাচ্ছি। আপনার ছাত্র আমরা দুর্ঘটনা বসতে। আপনার ছাত্র তো যুধিষ্ঠির ভীম অর্জুন এরা। দুর্যোধন, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আচার্যদেব তো মাঝে মধ্যে আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে দেন। প্রতিটি বিষয় তার মুখে থাকে শুধু ওদের গুণগান, প্রতিটি বিষয় থাকে শুধু আমাদের জন্য থাকে নিন্দা। শিক্ষক হয়ে উনি কি তার দায়িত্ব পালন করছেন? দুর্যোধন, তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তোমার এই জাতীয় আচরণ কোনোদিনও ক্ষমা করবো না। ক্ষমা করার প্রয়োজন নেই পিতামহ। জেনে রাখবেন, হস্তিনার রাজা ধৃতরাষ্ট্র ভীষ্ম নন, আর দুর্যোধন যুবরাজ। এ অর্থে বাকিরা সব বেতনমুখী কর্মচারী। দুর্যোধন, অন্য ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে আমি তোমাদের নিয়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও পিতামহ। কিসের মমতা? এই সমস্ত সন্তান তুল্য ছাত্রদের কাছ থেকে অপমান সহ্য করে আমরা এখনো এখানে থাকবো? চলুন, আমরা এখনই এই রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাই। আমাদের ক্ষমা করে দিন পিতামহ, ক্ষমা করে দিন আচার্যদেব। দুর্যোধন বয়সে তরুণ, হঠাৎ উত্তেজনা বসে সে যা বলে ফেলেছে তা ক্ষমারই যোগ্য। আচার্যদেব, আপনি আমাদের ছেড়ে কোথায় যাবেন? ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আপনার মধ্যে সেই হারানো পিতৃ স্নেহ খুঁজে পেয়েছি। আজ আর আপনাকে নতুন করে হারাতে চাই না। দ্রোণ, এই হচ্ছে সংসার। একদিকে পদাঘাত আর একদিকে স্নেহের ডাক। যে কোনো একটাকেই তোমাকে উপেক্ষা করে চলতে হবে। দুর্যোধন, তুমি বলো তো, এই যুধিষ্ঠির অর্জুনকে তুমি কেন ভালোবাসো না? ওদের মধ্যে তো তোমার মতো অহংকার নেই। দেখো দুর্যোধন, এই রাজা হতে গেলে এই আমির অকারণ বাঁধন কাটতেই হবে। আচার্যদেব, হস্তিনার আকাশ থেকে ভালো করে তাকিয়ে দেখেছ কি? আমার চোখ কিন্তু বলছে ওই কালো মেঘ জমেছে আকাশের কোণে। প্রলয় ঘটাবেই সে, প্রলয় ঘটাবেই সে। দুশ্চিন্তা করো না, সেই প্রলয়ে তুমি আর আমি একসঙ্গে চির বিদায় নেব। পিতামহ, জানি আপনি দুর্যোধনের কথায় খুবই দুঃখ পেয়েছেন, কিন্তু আপনি আমাদের দিকে একবার তাকান। আপনার গুরুজন, পিতৃতুল্য, আপনাদের মনে দুঃখ দিয়ে
আমরা কখনো বড় হতে পারবো না। দুর্যোধন, ক্ষমতার দম্ভ দেখিয়ে কখনো বড় হওয়া যায় না। বিনয়, সৎ ব্যবহার এইসব মানুষকে অনেক বড় করে তোলে। আমি জানি অর্জুনকে আমি বেশি ভালোবাসি বলে সে তোমাদের চোখে ঈর্ষার পাত্র, কিন্তু কিন্তু একবার তুমি নিজেদের দিকে তাকিয়ে দেখেছো? একবার চেষ্টা করো, তোমাদের আর অর্জুনের মধ্যে তফাৎ কোথায়? হ্যাঁ, আবার আমি জোর দিয়ে বলছি, অর্জুনই আমার প্রিয় শিষ্য, ওই হবে পৃথিবীর শ্রেষ্ঠ বীর। ঘোষণাটি একটু তাড়াতাড়ি করে ফেললেন আচার্যদেব। কে তুমি? আমি আপনার সেই ছাত্র যার জন্য আপনি সকাল থেকে অপেক্ষা করে আছেন গুরুদেব। আমার প্রণাম গ্রহণ করুন আচার্যদেব, আমার প্রণাম গ্রহণ করুন পিতামহ ভীষ্ম। তুমি সেই যুবক? সে কি আচার্যদেব? ও কি করে কবে বা আপনার ছাত্র হলো? সেই জন্যই তো সেদিন যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি তো ভাই বলনি যে তুমি ওর ছাত্র, তুমি শুধু বলেছিলে তুমি ওর ছাত্র হতে চাও। সেই জন্যই তো আজ সকাল সকাল আমি চলে এসেছি। গুরুদেব আমার এক বন্ধুর মাধ্যমে খবর পাঠিয়েছে, যোগ্যতার পরিচয় দিতে পারলেই আচার্য আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করবেন। না প্রণব, এই কিশোর ঠিক বীরযোদ্ধার মতো দেখতে। শোনো, এর পরীক্ষা নাও। আমরা তো সবাই অধীর সাগ্রহে অপেক্ষায় রয়েছি। শোনো, এর পরীক্ষা নাও। তার আগে আমার একটি প্রশ্ন আছে যুবক। আদেশ করুন আচার্যদেব। তোমার নাম? একলব্য। পিতা? হিরণ। জাতি? ক্ষমা করবেন আচার্যদেব, আমার নিজের পরিচয় কি যথেষ্ট নয়? মানুষের জাতি গোত্র দিয়ে কি তার মানুষের যোগ্যতা বিচার করা সম্ভব? তোমাকে যা প্রশ্ন করছি তার উত্তর দাও। পিতামহ ভীষ্ম, আপনি প্রবীণ, আপনি প্রজ্ঞ, আপনি বলুন, মানুষের জাতিগত পরিচয় কি তার কোনো যোগ্যতার প্রমাণ হতে পারে? আপনারা আমাকে অস্ত্র পরীক্ষা নেই, কিন্তু এ ধরনের কি প্রশ্ন আপনারা করছেন আমাকে? একলব্য, আমি বুঝতে পারছি না তোমার জাতিগত পরিচয়টা দিতে অসুবিধা কোথায়? আমি নিষাদ। যুবক, তুমি কি সত্যি কথা বলছো? আমি মিথ্যে কথা বলি না আচার্যদেব। যুবক, তোমার স্পর্ধা দেখে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। নিষাদ হয়ে তুমি কোন সাহসে আমার কাছে অস্ত্র শিক্ষা লাভের জন্য এসেছো? তুমি কি জানো না, ক্ষত্রিয় থেকে কোন নিম্ন জাতি বর্ণের কাউকে দ্রোণাচার্য শিক্ষাদান করে না। যাও, বেরিয়ে যাও। আচার্যদেব, ক্ষত্রিয়ের সঙ্গে আমার পার্থক্য কোথায়? বৃথা তর্কে কি লাভ একলব্য? যা তুমি পাবে না তার চেষ্টা করা মাত্রই তো পণ্ডশ্রম হয়। তুমি ফিরে যাও তোমার দেশে। পিতামহ, আচার্যদেব, আর একবার বিবেচনা করুন পিতামহ। অনেক আশা নিয়ে অনেক দূর থেকে এসেছি, এভাবে কি শূন্য হাতে আমাকে ফিরিয়ে দেবেন না পিতামহ? আচার্যদেব, অনধিকার প্রবেশ করতে চাইছো কেন? যাও, তুমি চলে যাও। অনধিকার প্রবেশ কেন আচার্যদেব? অর্জুনের সঙ্গে শুধু পার্থক্য তো শুধু আমার জন্মে, নতুবা অর্জুনও যে মানুষ। আমি কি সেই মানুষ নই? ওর শরীরে যে রক্তস্রোত বইছে, আমার শরীরে কি সেই রক্তস্রোত বইছে না? বলুন পিতামহ, বলুন আচার্যদেব, কোন শাস্ত্রে মানুষকে তার স্বাভাবিক শিক্ষার থেকে আপনারা দূরে সরিয়ে দিচ্ছেন? কোন ব্যবধানে, কোন শাস্ত্রের বিধানে আপনারা আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আজকে অর্জুন আর আমার সঙ্গে দুস্তর ব্যবধান তৈরি করছেন। বলুন আচার্যদেব। একলব্য, তুমি উত্তেজিত হও না, বুঝবার চেষ্টা করো যে সামাজিক ঐতিহ্যকে অস্বীকার করে বাঁচা যায় না। সামাজিক ঐতিহ্য? কার সমাজ? কিসের ঐতিহ্য?
যে সমাজে কেবল জন্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করে, তার কিসের দরকার সেই সমাজের? কি কি লাভ সেই সমাজে? যে যে ঐতিহ্য এক আগ্রহী শিক্ষার্থীকে তার শিক্ষা থেকে দূরে সরায়, কি লাভ সেই ঐতিহ্য? কি কি আচার্যদেব, কি কি পিতামহ, আপনারা আপনারা নিরুত্তর কেন? অর্জুন অর্জুন ভীম যুধিষ্ঠির, তোমরা তোমরা তো শিক্ষিত, তোমরা তোমরা আমার মতো তো বেদের সন্তান নয়, তোমরা তোমরা উত্তর দাও। জানি জানি এর কোনো উত্তর তোমাদের শাস্ত্রে নেই। বসন্ত বসন্ত, তুমি না বলেছিলে দ্রোণাচার্যের ছাত্র হবে একলব্য? এসো এসো দেখে যাও, এসো এসো। কি কি ব্যাপার একলব্য? এই দ্রোণাচার্য কি সত্যি তোমায় গ্রহণ করলেন না? এদের ছেলের এত বড় সাধ্য, ওরা ওরা কি করে মেনে নেবে? বসন্ত, পিতামহ, ভীষ্ম, আচার্যদেব, এ কি অন্যায় আচরণ আপনাদের? ন্যায় অন্যায়ের কথা তুলে লাভ নেই বন্ধু। চলো চলো আমরা ফিরে যাই। কিন্তু কিন্তু মনে রাখবেন আচার্যদেব, আমি আমি একলব্য বলছি। আপনাকে আমি মনে মনে গুরু পদে গ্রহণ করেছি। আপনি আমায় ছাত্র হিসাবে মেনে নিতে পারেন, কিন্তু কিন্তু আমার আচার্যই আপনি আমার। তাই তাই আমার অস্ত্র শিক্ষাও থেমে থাকবে না। আজ আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, যদি যদি কোনোদিন আপনার কাছ থেকে আমি শ্রেষ্ঠত্ব পেয়ে স্বীকৃতি লাভ করতে পারি, তবে তবে আপনি যা চাইবেন আমি গুরু দক্ষিণা হিসাবে আমি আপনার চরণ তলে ঘুরত। আর আমার আজ প্রণাম গ্রহণ করুন আচার্যদেব। হ্যাঁ রে গোবিন্দ, একটা একটা ভিনদেশি বীর নাকি রাজপ্রাসাদে ঢুকেছে, শুনেছিস নাকি? শুনবো না কেন? সে তো একা যুদ্ধ করে সবাইকে হারিয়ে দিয়েছে। আরে তাকে তো আমি খুব চিনি। এই তুই চিনিস কেমন করে? কেমন করে আবার? সে তো আমার ইয়ে হয়। মানে তো কিছু বুঝলাম না। সে তো আমার ইয়ে হয়? আরে বাবা, সে হলো গিয়ে আমার বোনের খুশ্বশুরের জ্যাঠার নাতির পিস্তুত কাকার। চপ চপ, উল্টো পাল্টা বকছে। আবার বলতো, আবার বল বল বল। আমারই গুলিয়ে যাচ্ছে। বলছি দাঁড়া, সে হলো গিয়ে আমার বোনের খুশ্বশুরের। চপ, মিথ্যা বকছিস, উল্টো পাল্টা বকছিস। না না, সে হলো খুশ্বশুরের ওই বোনের নাতির জ্যাঠার কাকার। আবার মিথ্যা বকছিস। বেশ করেছি, বলছি সে আমার কেউ নাই বা হলো। এইবার বেটা পথে এসো, বলে কিনা সে আমার কেউ নাই হলো। আরে তোমরা মিছেই ঝগড়া করছো, কারণ বেদে বলেছে। দেখো কেষ্টদা, এই সেদিন আমি এই পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ওই পণ্ডিত মশাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, তুমি সংস্কৃতে কিচ্ছু জানো না, বেদ তুমি পড়োনি। এই বেদ আর সংস্কৃত ছাড়া যদি কিছু বলার থাকে তাহলে বলো, নইলে আমি চললু। তুমি রেগে যাচ্ছ কেন? আসলে সংস্কৃতে অনেক জিনিস তো আগে আবার কিচ্ছু বলেনি, আমি বলছি। আরে রাজপ্রাসাদের খবর কিছু জানো? জানি মানে আমি আমি সব জানি, কিন্তু রাধা যদি কথা বলে তো আমি কিচ্ছুটি আর বলবো না। না না, রাধা কিচ্ছু বলবে না, তুমি বলো। সে বেটা একা
যুদ্ধ করে সবাইকে হারিয়ে দিয়েছে। ফিরেও আসছিল, কিন্তু ভীম নাকি পা পিছলে তার গায়ের ওপরে পড়ে যায়, তাতেই সে মারা গেছে। বাজে গল্প বলে না, জায়গা পাও না। কি ব্যাপার তোমরা যে আবার? হ্যাঁ গো সর্দার, এই তুমি রাজপ্রাসাদের খবর কিছু জানো নাকি? কি খবর? শুনলাম নাকি এক ভিনদেশি বীর রাজপ্রাসাদে এসেছে। কি নাম তার? তা তো জানি না। আমি হয়তো জানতাম, কিন্তু এখন তো মনে নেই, তাই বলবো। কারণ বেদে কাষ্টদা আর বলবো আমি জানি। বলো দেখি। লব্য। শুধু লব্য? তা না তো আর কি চাও তুমি? আমি জানি, তার নাম একলব্য। আরে বোকা ছেলে, 1 2 কিচ্ছু না। না 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 না, তার নামটাই যে একলব্য। এই তুমি কি করে জানলে? আমি তাকে চিনি। তুমিও চেনো? উনি সেই একলব্য। চল পালা পালা। এই তোমার বেঁধে কিছু বলেছে নাকি? পালা পালা। কি ব্যাপার বলো তো বসন্ত? এরা এরা আমার পরিচয়টা শুনে এমন পালালো কেন? সে তো আমিও বুঝতে পারলাম না। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। এই জন্যই মানুষের আরো আচরণ আরো বিচিত্র। মানুষ নিজে যদি বিচার করত, সে প্রতিটি মুহূর্তে কত ভুল করছে, তবে তবে সে নিজেই বিচার করতে পারত। চলো যাক, চলো বসন্ত, রাত অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি পা চালাই, অন্তত মাথা গোজার একটা ঠাঁই নিইনি। চল চল যাই। যাওয়া যাক। রত্নহারের মাঝে সে জ্বলছিল সেখানে, পথের ধুলায় উড়িয়ে পাওয়া একটি রতন মানি। রত্নহারের মাঝে সে জ্বলছিল সেখানে, সবাই তখন অবাক চোখে দেখছিল তার আলো, সবার চোখের অন্তরালে কোথা থেকে এলো। সবাই তখন অবাক চোখে দেখছিল তার আলো, সবার চোখের অন্তরালে কোথা থেকে এলো। অবজ্ঞার অপমানে হারিয়ে গেছে সে যে, হারায়নি সে স্মৃতির মাঝে বাজে, স্মৃতির মাঝে বাজে। কে? ও পিতামহ। হ্যাঁ বলুন, কোন সংবাদ আছে কি? সেরকম কোনো সংবাদ নেই, কিন্তু তোমাকে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এই রাজকুমাররা যথাযথভাবে অস্ত্র শিক্ষা লাভ করছে তো? না না পিতামহ, সেসব নিয়ে কোনো সমস্যাই নেই, কিন্তু বেশ কয়েকদিন হলো একটা অন্য চিন্তা আমাকে বারবার ভাবিয়ে তুলছে। কি চিন্তা তনু? বলো, স্পষ্ট করে বলো, কি আচ্ছা, চিন্তা? আচ্ছা পিতামহ, আপনি আত্মশক্তিতে বিশ্বাস করেন? বিশ্বাস করি।
আপনি কি মনে করেন যে আত্মশক্তি একটা মানুষকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে? নিশ্চয়ই পারে, কিন্তু তার জন্যে সাধনা দরকার। ইচ্ছা শক্তির সাথে একনিষ্ঠ সাধনা যদি মিলে যায়, তাহলে যে কোনো প্রতিকূল অবস্থা থেকে জয় করা সম্ভব। আমিও তাই ভাবছিলাম। কিন্তু তোমার এই জাতীয় চিন্তার তাৎপর্য কি? একলব্যকে আপনার মনে পড়ে? হ্যাঁ, একলব্য। সেই নিষাদ সন্তান। হ্যাঁ, সেই নিষাদ সন্তান। সেদিন আমরা ওকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর চোখে ছিল স্বপ্নের আগুন, ওর বুকে ছিল প্রচন্ড সাহস, আর বাক্যে ছিল অটুট সংকল্প। আমার দৃঢ় বিশ্বাস ও একদিন অনেক অনেক বড় বীর হয়ে উঠবে। কিন্তু অর্জুনকে তো ছাড়িয়ে যেতে পারবে না। কে বলতে পারে পিতামহ? মানুষের শক্তি আর সাধনা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে, তার কি কোনো সীমা আছে? কিন্তু অর্জুনের পাশে আছে দ্রোণাচার্য, একলব্যের পাশে সে কোথায়? সে কথা আমারও বারবার মনে হয়েছে, কিন্তু কেন জানি না বারবার আমার মনে হচ্ছে যে একলব্য কোনো অলৌকিক শক্তি বলে অর্জুনকে ছাড়িয়ে যাবে না তো? না না দ্রোণ, এটা তোমার অমূলক চিন্তা। এই চিন্তা করে কোনো লাভ নেই। চলুন তাহলে আমরা রাজপ্রাসাদে যাই, কিন্তু মনে রাখবেন, একলব্য নামটা কিন্তু ভুলবার নয়। চলুন পিতামহ। এটা শুনবে, দাঁড়াও, এটা শুনবে। এই স্ক্রিনটা আরে করছি, দাঁড়াও, তুই বেশি পাকামি মারবে, আমি জানি। বাবা বসন্ত। কে? হিরণ কাকা? তুমি হঠাৎ এই রাতের বেলা? দেখ বাবা বসন্ত, একলব্যকে তুই একটু বোঝা না বাবা। তুমি তো জানো হিরণ কাকা, ওকে বোঝানো খুবই দুঃসাধ্য ব্যাপার। ও যেটা একবার করবে বলে ঠিক করে, তার থেকে ওকে ফিরিয়ে আনা অত্যন্ত কষ্টের। আমি তো ইতিমধ্যে ওকে অনেকবার বলেছি। ও যখন রেগে মেগে কটমট করে তাকায় আমার দিকে, আমারই নিজের বেজায় ভয় করে। উপরন্তু আমার আদেশ হয়েছে, এই বনপথের ওপর বসে সারা রাত, দিন নেই রাত নেই, পাহারা দাও, যাতে পাছে ওনার সাধনায় কেউ বিঘ্ন না ঘটাতে পারে। আর কি আর করা। দেখ বাবা, 7 দিন হয়ে গেল ছেলেটাকে একবারও দেখিনি। আর ওদিকে ওর মা তো কেঁদে কেঁদে সারা। কি যে এক জেদ ধরেছে। আচ্ছা তুই বলতো, এই কখনো সম্ভব? ব্যাধের ছেলে কোথায় মাংস বিক্রি করবে, প্রয়োজনে পশু শিকার করবে, এটাই তো যথেষ্ট। আমার ঘরে কে এসে জন্মালো? বলে কিনা বীর যোদ্ধা হব। আচ্ছা তার জন্য হস্তিনায় গিয়েও যখন ফেরত এলি, দেখলি কেউ অস্ত্রবিদ্যা শেখালো না, তখন অন্তত পক্ষে বাবার ব্যবসায় হাত দে। দেখো হিরণ কাকা, তোমরা যাই বলো, একলব্য তোমার যে সে ছেলে নয়। ওর মতো সাহসী এই বয়সে খুব একটা দেখা যায় না। সেদিন তো তুমি ছিলে না। হস্তিনার রাজসভায় পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছেন, আচার্য দ্রোণ দাঁড়িয়ে আছেন, সবাই বলছেন বেরিয়ে যাও।
তার মধ্যে থেকে সবার বিরুদ্ধে দাঁড়িয়ে একলব্য যখন সদর্পে ঘোষণা করলো যে জাতপাতের বিভেদ একেবারে অন্যায়, তো ওরা তখন কিচ্ছু বলেনি। তখন আমার বুকটা যেন খুব আনন্দে নেচে উঠেছিল। আমি ভাবছিলাম, ভগবান, এই বেদেদের মধ্যে তুমি কাকে পাঠিয়েছো? এ যে আমাদের মাথার মুকুট। কি জানি বাপু, আমি তো অত শত বুঝি না, কিন্তু কিন্তু মনটা আমার মাঝে মধ্যে খারাপ করে। শুধু শুধু কি তোমারই একার মন খারাপ করে হিরণ কাকা? আমার করে না। আমি তো বেশ কয়েকদিন ওকে এখানে দেখিনি, কিন্তু যখন ভাবি ওর সাধনা যখন শেষ হবে, ওর যখন অর্জুনের কাছে বীরত্ব হারবে, দ্রোণাচার্য যখন ওর অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তখন আবার আশায় বুক বাঁধি। মন বলে সেদিন আর বেশি দেরি নেই, এই নিষাদ বনের সূর্যোদয় ঘটলো বলে। সে আমিও জানি, ও আমার 10 জনের একজন হবে। আমিও সেদিন আনন্দে চিৎকার করে বলবো, বীর একলব্য আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। অর্জুন, অনেক দিন ধরে ভাবছি তোমার সঙ্গে একান্তে কিছু কথা বলবো, তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন আচার্যদেব, আপনার উপদেশ আদেশ তো আমার জীবনের পাথেয়। অর্জুন, সবাই জানে তুমি আমার প্রিয় শিষ্য। তাছাড়া তোমাকে আমরা শ্রেষ্ঠ বীর বলে সবাই মানি। এ বিষয়ে তোমার কি মত? আমার বিষয়ে আমি কি করে বলি আচার্যদেব? না না অর্জুন, তা নয়। আত্মবিশ্বাস অত্যন্ত প্রয়োজন। একজন মানুষকে বড় হয়ে উঠতে গেলে এই আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাসের অত্যন্ত প্রয়োজন। আত্মবিশ্বাস আমার আছে আচার্যদেব। যে শিক্ষা আপনি আমাকে দান করেছেন, আমি শপথ করে বলতে পারি তা প্রয়োগ করতে আমি যে কোনো মুহূর্তে সফল হব। মুখের বাক্য শুধু প্রমাণ হতে পারে না অর্জুন, কাজে তার প্রমাণ চাই। প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে সেই প্রতিকূলতাকে জয় করে ভয় না পেয়ে প্রমাণ করতে হবে, তবেই তো বুঝবো যে তুমি প্রকৃত বীর। অর্জুনের নির্ভীকতায় সংশয় প্রকাশ করবেন না আচার্যদেব। হ্যাঁ, আমি তৃতীয় পাণ্ডব পার্থ বলছি। আপনাদের আশীর্বাদে এই মুহূর্তে আমি মৃত্যুর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত। কিন্তু তোমার চেয়েও বড় বীর যদি তোমার সামনে এসে দাঁড়ায়, তখন তুমি হার মানবে না তো? পরাজয় আমার জন্য নয় আচার্যদেব, হয় বিজয় নয় মৃত্যু। আর আমার চেয়ে সেরা বীর, তাকে তো যুদ্ধেই তা প্রমাণ করতে হয়। বলুন, কে এমন বীর আছে যে আমার থেকেও সেরা বীর হতে পারে? আদেশ করুন। আপনার আশীর্বাদ নিয়ে এই মুহূর্তে আমি বুঝিয়ে দিয়ে আসি যে দ্রোণাচার্যের ছাত্র অর্জুন ছাড়া কেউ সেরা হতে পারে না। একলব্যকে মনে পড়ে পার্থ? একলব্য? সেই নিষাদ সন্তান, তোমাদের সামনেই যাকে আমরা অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, কেবল কেবল নিষাদ বংশে জন্মগ্রহণ করার অপরাধে। ও সেই কিশোর, আপনি
কি তাকে ভয় পাচ্ছেন আচার্যদেব? অর্জুন, ভয় না পাও, তাকে তাচ্ছিল্য করো না। সে চলে যাওয়ার সময় তার মুখটা দেখেছিলে কি কঠিন হয়ে উঠেছিল না? যার মধ্যে প্রতিজ্ঞা আছে, যার জীবনের সাধনা আছে, সে কিন্তু অনেক অনেক বড় হয়ে উঠতে পারে। আচার্যদেব, আমার অধ্যত্ত ক্ষমা করবেন। ভিতরে ভিতরে কি আপনি একলব্যের প্রতি দুর্বল হয়ে পড়েছেন? না না অর্জুন, এটা দুর্বলতা নয়। জাতের দোহাই দিয়ে আমরা আর বেশি দিন একলব্যদের দূরে ছড়িয়ে রাখতে পারবো না। আমি জানি আমি নিজে তাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার বিবেক আমাকে বারবার বলছে। আচার্যদেব, আপনার এই অনুভূতির সঙ্গে আমারও হৃদয় মিল আছে। সেদিন প্রকাশ্য দিবালোকে যখন সমবেত বহুজনের সামনে ওকে নিজ বংশ বলে তাড়িয়ে দিয়েছিলাম, তখন ওর লজ্জা আমার বুকে বিঁধেছিল। রাতের আকাশে যখন তাকাই, পূর্ণিমার চাঁদকে যখন দেখি, তার আলোর ধারায় ধুইয়ে দিচ্ছে সমস্ত পৃথিবীর মলিনতা, তখন অবাক হয়ে ভাবি, কেন মাঝে মাঝে মানুষ মানুষকে এইভাবে দূরে সরিয়ে দেয়? কেন মানুষ মানুষকে উচ্চ নীচ বলে দূরে সরিয়ে রাখে? আচার্যদেব, পাইনি আচার্যদেব, এর কোনো সৎ উত্তর আমি পাইনি। একলব্য আমাদের সবার মধ্যে একটা নাড়া দিয়ে গেছে অর্জুন। যত যত আমি ওকে ভুলতে চেষ্টা করি, আমি কিছুতেই ভুলতে পারি না। বারবার বেশি করে সে আরো আমার মনের মধ্যে জেগে ওঠে। ওর ওর শেষ কথাগুলো মাঝে মাঝে আমার কানের মধ্যে বেজে ওঠে। জানি না আবার ওর সঙ্গে দেখা হবে কিনা, জানি না ওর সংকল্প রক্ষা করতে পারবে কিনা, কিন্তু কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে শ্রেষ্ঠত্বের বিচারে একলব্য অর্জুনকে ছাড়িয়ে যাবে। আচার্যদেব, আমিও প্রতিজ্ঞা করছি, আপনার প্রতি কোনো শিক্ষা আমি বিফল হতে দেব না। সেখানে একলব্য আমাকে ছাড়িয়ে কোনোদিন বড় হয়ে উঠতে পারবে না। আমাকে আসতে বলেছেন আচার্যদেব। কে? যুধিষ্ঠির, আবার দুর্যোধন আছো সঙ্গে? ভালোই হয়েছে। অনেকদিন ধরেই তোমাদের আমি একটা কথা বলবো বলে ভাবছিলাম, তাই তোমাদের আজ একটু ডেকেছি। আচ্ছা, তোমরা তো সবাই অনেক দিন ধরে অস্ত্র শিক্ষা করছো, অনেক অস্ত্রে পারঙ্গমতাও অর্জন করেছো। তাই ভাবছিলাম যদি যদি একদিন সবাই মিলে বনবিহার পশু শিকারে যাওয়া যায়, তাহলে কেমন হয়? এ তো অত্যন্ত উত্তম কথা আচার্যদেব। এখানে তো অনেকেই বীরত্বের পালন করে। একবার বাইরে বেরোলেই বোঝা যাবে কে কত বড় বীর। সে কথা থাক। আশা করি তোমরা সবাই তৈরি আছো। আর যুধিষ্ঠির, দুর্যোধন, তোমরা দুজন সবাইকে খবর দিয়ে দেবে। কাল বাদ পরশু আমরা রওনা দেব। সবাইকে বলে দিও যেন নির্দিষ্ট সময়ে যে যার অস্ত্র নিয়ে যেন হাজির হয়ে থাকে। আমরা দক্ষিণ সীমান্তের অরণ্যে যাব। শুনেছি ওই অঞ্চল হিংস্র পশু পূর্ণ, কিন্তু মানব শূন্য। হ্যাঁ, এই খবরটা ভীমের জন্য খুব ভালো হবে। বেশ, তাহলে চলো আমরা রাজা ধৃতরাষ্ট্রের কাছ থেকে অনুমতি ভিক্ষা করে আসি। চলো চলো।
বন্ধু একটু থামবে? তুমি তো সারা দিন সারা রাত এই করে চলেছ, আর আমাকেও ছোটাচ্ছ। আর আমার তো এভাবে প্রাণ যায় যায় অবস্থা। কেন, তুমি কি খেয়ে নাওনি? তুমিও তো কিছু খাওনি। না, আমি খাবো না যতদিন না ওই রাজকুমাররা মেনে নেবে যে তাদের ত্রিশাত পুত্র তাদের থেকে বড় যোদ্ধা, ততদিন আমি খাবো না। কিন্তু এরকম করে আর কতদিন চলবে? নিজের শরীরটাকে এভাবে তিলে তিলে নষ্ট করার কোনো অর্থ আছে কি একলব্য? থামো বসন্ত। শরীর কি কি হবে এই শরীর দিয়ে? অপমানের বোঝা নিয়ে সারাটা জীবন বেঁচে থাকবে? তার জন্য জন্ম হয়নি একলব্যের। সমাজ আমাদের ঘৃণায় দূরে সরিয়ে রাখছে দিনের পর দিন। রাজবাড়ির লোকেরা অবজ্ঞায় আমাদের দূরে সরিয়ে দিচ্ছে, আর আমরা শুধুমাত্র দুটো টুকরো অন্ন খেয়ে কোনো রকম করে বেঁচে থাকবো। সম্মান যদি না রাখতে পারো বসন্ত, তবে মানুষের জন্মগ্রহণ করলে কেন? একলব্য, আমাকে তুমি ভুল বুঝো না। আমি তোমার কোনো কাজে বাধা দিতে চাইনি। আমার যেটা মনে হয়েছে যে অভীষ্ট পূরণের লক্ষ্যে তুমি এগিয়ে চলেছ, তোমার এই শরীর যদি ভেঙে যায় তাহলে সেই অভীষ্ট পূরণের লক্ষ্য থেকে তুমি দূরে সরে যাবে। বিশ্বাস করো বন্ধু, তোমার এই গৌরবের কাণ্ডারি যদি তুমি হয়ে থাকো, তার জন্য আমি সব থেকে বেশি গর্ববোধ করে থাকবো। আমি জানি বন্ধু, আমার দুঃখেই সবচেয়ে বেশি দুঃখে জল আসে, তোমার চোখে জল আসে। আমার আনন্দেই তোমার মনে সবচেয়ে বেশি আনন্দ ফুটে ওঠে, আর আমার অসম্মানে তোমার মনেই সবচাইতে দুঃখের সঞ্চার হয়। কিন্তু সাধনায় যখন বসেছি, তার শেষটা দেখে কেমন করে যাই বলে বন্ধু। তুমি জানো কি না জানি না, ওদিকে তোমার বাবা অধীর আগ্রহে তোমার পথ চেয়ে বসে আছেন। রোজই প্রায় তারা আসছেন। আমি তুমি না করেছো বলে তাদের ঠেকিয়ে রেখেছি। তাদের জন্য কি আমার মন খাপ করে না বসন্ত? আমি কি জানি না তারা আমার জন্য দিন রাত কি কষ্ট করে চলেছে। প্রতিদিন রাত্রে যখন আমি ঘুমোতে যাই, মনে হয় মা যেন আমার শিউরে দাঁড়িয়ে আছে। তার সেই জল ভরা চোখ দুটি কি করুণ ভাবেই না আমায় ডাকে। বাবার সেই কণ্ঠস্বর রোজই যেন আমার স্পর্শ করে বুকে আসে। চলো বন্ধু, আজই অন্তত তাদের সঙ্গে দেখা করবে, চলো। কিন্তু আমি তো ভেবেছিলাম। না 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 না, আর কোনো কথা নয়, আজ তোমাকে যেতেই হবে। কিন্তু বন্ধু, আজকে যেন এই দিকটা কেমন অস্থির মনে হচ্ছে না? তোমার কি কিছু অস্বাভাবিক মনে হচ্ছে বন্ধু? কই আমি তো তেমন কিছু বুঝতে পারছি না। না 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 বসন্ত, তুমি ভালো করে লক্ষ্য করো। দক্ষিণ সীমান্তের ওই অরণ্য অত্যন্ত বাঘে জন্তুতে, হিংস্র শিখে জন্তুতে ভরা। সাধারণত কেউ এই পথে আসে না, মানুষও কেউ এখানে আসে না, আর সেই জন্যই তো তুমি এখানে সাধনায় এসেছিলে। সে কথা সত্য, কিন্তু আমার মনে হচ্ছে আজকে এখানে অনেক মানুষের আবির্ভাব হয়েছে। তা কি জন্য তারা এখানে আসবে? না 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 বসন্ত, আমি কি করে জানবো? তুমি যদি অনেক অস্ত্রধারী এখানে এসে পড়ে, তুমি একা মানুষ হয়ে তাদের সঙ্গে লড়বে কি করে? চলো চলো, পালাই। কি বলছো বসন্ত? একলব্য পালাবে? আজই আমার অস্ত্র শিক্ষার শেষ দিন। আজই আমার পরীক্ষা। যে অরণ্যানী আমায় আশ্রয় দিয়েছিল, তার শান্তি প্রশান্তি রক্ষা করার দায়িত্ব আমার। বন্ধু, এ তো আত্মহত্যার শামিল। হোক আত্মহত্যা। তুমি ফিরে যাও বন্ধু। মা বাবাকে কি বলো? তাদের চরণে আমার প্রণাম রইল। হতে পারে এটাই আমার শেষ প্রণাম। আর যদি বিজয় হতে পারি,
তবে তবে সভ্যতার ইতিহাসে ছবিটাই পাল্টে যাবে। জানি না জানি না বন্ধু, কি আছে ভাগ্যে আমাদের। হে অরণ্য দেবতা, তোমরা রইলে তো আমাদের সর্বস্ব ধন তোমাদের হাতেই সঁপে দিয়ে গেলাম। তোমরা ওকে দেখো, আর সত্যি যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো বন্ধু। আমি আমি ঠিক ফিরে আসবো। যা। হ্যাঁ, আবার ধ্যান আছে, এবার ধ্যান হবে। না না, কে এখানে? আমার সাধনায় বিঘ্ন ঘটাতে কারা এসেছো এখানে? কেন কেন এই বনের নীরবতা ভঙ্গ করছো? ফিরে যাও তোমরা। তোমাদের পোষ্য প্রাণীটাকে থামাও, নইলে আমি কিন্তু তার ঠোঁট দুটো বন্ধ করে দেব। তবে ওয়ে যুবক, শুনছো তুমি? আরে ওঠো ওঠো, চোখ বুঝে আর বসে থাকতে হবে না। কে তুমি? আমাকে তোমরা না চিনো, আমি তোমাদের চিনেছি। বলো কি জন্য এখানে তোমরা এসেছিলে? শুধু শিকারের খোঁজে, নাকি একলব্যের সন্ধানে? তুমি কি একলব্য? কেন আমার এই পরিচয় কি তোমরা সন্তুষ্ট নয় পার্থ? নিষাদ পুত্র। হ্যাঁ, আমি নিষাদ পুত্র। মনে পড়ে অর্জুন সেই দিনটার কথা, কি করুণ অবস্থায় তোমরা আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। না পার্থ, একলব্য মরেও যায়নি, হারিয়েও যায়নি। সে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের পোষা কুকুরটির ঠোঁট দুটি যে স্বরে বন্ধ করে দিয়েছো, তা কি তোমারই ছোড়া? হ্যাঁ, আমারই। খুলে দাও, এক্ষুনি তীর খুলে দাও। তোমরাই চেষ্টা করো না। কে অর্জুন, চেষ্টা করেছিলে নাকি? কি ব্যঙ্গ করছো? জানো আমি এক্ষুনি তোমাকে। ভীমসেন, মনে রেখো আমি একলব্য বলছি। এত যদি তুমি সন্তুষ্ট না হও, তাহলে ওই কুকুরের মতো অবস্থা আমি তোমাকে করে ছাড়বো। কি এত বড় স্পর্ধা? দাদা, তুমি একবার আদেশ দাও। দাঁড়াও ভীম। আচ্ছা ভাই একলব্য, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি এই অদ্ভুত অস্ত্রবিদ্যা তুমি কি করে লাভ করলে?
এ তোমার অস্ত্র শিক্ষা গুরু। আচার্য দ্রোণাচার্য। আচার্য দ্রোণাচার্য? মিথ্যে। ভীমসেন, একলব্য মিথ্যে কথা বলে না। কিন্তু কই, কিন্তু কোনোদিন তো আচার্যের কাছে তোমাকে দেখিনি। আমরা তো তারই সঙ্গে থাকি। আচার্য, আচার্য দ্রোণের ওই যে মূর্তিটি, তাকে কে স্থাপন করেছে ওখানে? আমি। কেন? কারণ উনি আমার আচার্য গুরুদেব। আমার গুরুদেব উনি। না দাদা, না, এ প্রহেলিকা আমি বুঝতে পারছি না। আচার্য আমাকে লুকিয়ে এক নিঃস্ব সন্তানকে অস্ত্রবিদ্যায় এত দক্ষ করে তুলেছে। এ সংশয় নিরসন করতে আমাকে এক্ষুনি আচার্যর কাছে ফিরে যাওয়া প্রয়োজন। দাদা, অর্জুন ঠিকই বলেছে। চলো আমরা আচার্যের কাছেই যাই। চলো। একটু দাঁড়াও তোমরা। এই একটি ফুল রয়েছে আমার কাছে, আর তো আমার কাছে কিছু নেই। অর্জুন, তুমি এর যোগ্য লেও। এই ফুলটি তুমি নাও, আচার্য দ্রোণের পায়ে রেখে আমার প্রণাম জানিয়ে বলো এতার পরিত্যক্ত দীনতম একলব্যের প্রণত পুষ্পাঞ্জলি। এবার আবার আঙ্গুল ছুরি রক্ত। না না আচার্যদেব, এই অদ্ভুত রহস্য আমি কিছুতেই ভেদ করতে পারছি না। এক নিঃস্ব সন্তানকে আমাদের ছেড়ে কিভাবে এত দক্ষ করে তুললেন? আর সে কিভাবে আপনাকে আপনার শিষ্য বলে দাবি করে? উত্তেজিত হয়েও না অর্জুন, আমাকে পুরো ঘটনাটা আগে শুনতে দাও। বলো তো যুধিষ্ঠির, তুমি সব বলো, ঠিক কি হয়েছিল? আমরা শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে বনের ভিতর প্রবেশ করি। শিকার না পেয়ে ক্লান্ত হয়ে যখন আমরা গাছতলা বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমাদের বুকটা বোধহয় কোনো শিকারের গন্ধ পেয়ে চিৎকার করে ওঠে। তারপরে ওই তীর তার শব্দকে বিস্ময় করে থামিয়ে দেয়। আপনি তো দেখলেন আচার্যদেব, আমরা কেউই ওর মুখ থেকে তীরটা খুলে নিতে সমর্থ হলাম না। হ্যাঁ, ওটি এক বিশেষ ধরনের শব্দভেদী বাণ। ওই আচার্যদেব, এই অস্ত্র শিক্ষা বিদ্যা তো আপনি আমাকে শেখাননি। শেখাবো কি অর্জুন, ও তো বিরল বিদ্যা। আমি এক সময় জানতাম, কিন্তু বহুদিন অনভ্যাসের ফলে আমিও প্রায় ভুলতে বসেছি। যে বীর এই অস্ত্রবিদ্যা আয়ত্ত করেছে তাকে তাহলে সাধুবাদ জানাতে হয়। অন্তত অর্জুনও যা জানে না সে তো তা জানে। আচার্য, তাহলে কি অর্জুনের থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা এবার সরিয়ে দিতে হবে? থামো থামো দুর্যোধন, বুঝতে পারছি প্রিয়তম শিষ্যের আসন্ন পরাজয়ের জন্য আচার্যদেব বড়ই বিমর্ষ। দুর্যোধন, এ শুধু অর্জুনের বিপদ নয়, এ
আমাদের সবার বিপদ। বুঝতে পারছো না? শিকার থেকে অপমানিত ফিরে যেতে হলে আমাদের কৌরব পাণ্ডবভাবে অপসম্মান হবে। অর্জুন, তুমি ঠিকই শুনেছিল, ওর নাম একলব্য। আচার্যদেব, প্রথমে আমরা চিনতে পারিনি সত্য, কিন্তু পরে ও নিজেই ওর পরিচয় দিল। তখন আমাদের স্মৃতির পাতায় আস্তে আস্তে সমস্ত পরিষ্কার হয়ে গেল। সেই সংকল্প কঠিন মুখ, সেই তেজদীপ্ত কণ্ঠস্বর, সবই এক আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রাপ্তির আনন্দ, বিজয়ের গৌরব উজ্জ্বল হাসি। দুঃখ করো না অর্জুন, এ বিদ্যা তুমি জানতে না, এ তো তোমার দোষ নয়। দোষ কার তা নিয়ে আমি চিন্তা করি না। একলব্য যদি শ্রেষ্ঠ বীর হয়, তার মাথায় মুকুট পরিয়ে দিতে আমার হাত একটুও কাঁপবে না। কিন্তু এই সম্মুখ যুদ্ধ ছাড়াই পরাজয় মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। অর্জুন, জানি তোমার মন বলছে দ্রোণাচার্য তোমাকে ফাঁকি দিয়ে গেছে, কিন্তু তুমি হয়তো একদিন আমাকে বলবে আমি নিজে ওকে ওই অস্ত্রবিদ্যা শিখিয়েছি। আচার্যদেব, আপনাকে আমি দোষ দিচ্ছি না, কি আমার দুর্ভাগ্য। আপনার শ্রেষ্ঠ শিষ্য হওয়ার গৌরব আমি হতে পারলাম না, এটাই আমার দুঃখ। সে দুঃখ আমি তোমার লাঘব করে দেব। আচার্যদেব, প্রিয় শিষ্যের জন্য কি এবার নিজেই তীর ধনুক ধরবেন? তুমি যা খুশি বলতে থাকো দুর্যোধন। আমি চললাম একলব্যের কাছে। সে কি কথা আচার্যদেব? আপনি কেন যাবেন? আপনি আমাদের আদেশ করুন, আমরা তাকে আপনার কাছে নিয়ে আসবো। তা হয় না যুধিষ্ঠির, আমাকেই আজ তার কাছে যেতে হবে। একদিন তাকে আমি অপমান করে আমি দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আজ তাই আমি নিজেই যাব তার কাছে। আচার্যদেব, তাকে যা সম্মান দেওয়ার তাকে আপনি দিন, কিন্তু সে তো আপনার শিষ্য, তার কাছে যাওয়াটা কি আপনার উচিত হবে? অর্জুন, আমি প্রৌঢ় দ্রোণাচার্য, তোমাদের শিক্ষক। তোমাদের মঙ্গল অমঙ্গলের সবার ভার আমার উপরে। আজ আমাকে দেখতেই হবে সমস্ত সংসারের মাঝে যে কথাটা প্রতিষ্ঠিত হতে চলেছে, শেষটাকে আজকে আমি মুছতে চেষ্টা করব। চলো আমরা সবাই যাই একলব্যের কাছে। চলো, অর্জুন আর একলব্য কে বড়, কিন্তু দুজনকেই আমি চাই না, আমি চাই একজনকে। কিন্তু কাকে, সে জগৎকে আজকে আমাকেই দেখাতে হবে। চলো সবাই। একলব্য, আচার্যদেব, আপনি এই নিষাদ পুত্র একলব্যের কাছে স্বয়ং আচার্যদেব, একই ভয়ানক অতিভ্রম। না একলব্য,
সবই সত্য। আমি দ্রোণাচার্য। বলুন বলুন আচার্যদেব, কি জন্য এমন অযাচিত একলব্যের কাছে আপনি এসেছেন? তোমার অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হয়েছে। সে যদি হয়ে থাকে তা তা আপনার আশীর্বাদে গুরুদেব। তোমার অস্ত্রবিদ্যার পারঙ্গমতা দেখে আমি আমি অবাক হয়ে গেছি। এত এত অদ্ভুত দক্ষতা তুমি লাভ করলে কি করে? যে বিদ্যা আমি অর্জুনকে পর্যন্ত শেখাইনি, তাও তুমি লাভ করলে কি করে? সবই সবই আপনার আশীর্বাদে গুরুদেব, আপনার কাছ থেকে পাওয়া। সে কি করে সম্ভব? আমি তো তোমাকে কখনো অস্ত্র শেখাতে আসিনি। তবু আমি আপনাকে সবসময় কাছে পেয়েছি গুরুদেব। বটে? কেমন করে? ওই দেখুন আচার্যদেব, অদূরেই রয়েছে আপনার মূর্তি। এর সামনেই চলছে আমার অস্ত্র শিক্ষা। তাই আপনি আমার গুরু। বিচিত্র বিচিত্র তোমার বিশ্বাস, বিস্ময়কর তোমার নিষ্ঠা, অভূতপূর্ব তোমার পরিশ্রম। আমি বুঝেছি, এদের সহায়তায় তুমি এই অস্ত্র শিক্ষা লাভ করতে সমর্থ হয়েছ। বেশ, তাহলে সত্যি তুমি আমাকে গুরুরূপে বরণ করে নিয়েছো? অবশ্যই অবশ্যই গুরুদেব, এতে একটু সংশয় নেই। তাহলে তাহলে তুমি আমার ছাত্র। আপনি কি আমাকে সত্যিই মনে করেন? না, এতে আজ আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তো নিষাদ পুত্র। তা ঠিক, কিন্তু তুমি অস্ত্র শিক্ষা লাভের জন্য যে অধ্যবসায় দেখিয়েছ তা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় দুর্লভ। আচার্যদেব, আমি 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 যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না আচার্যদেব। বসন্ত বসন্ত আসছি বন্ধু। তুমি তুমি এসো বন্ধু। তুমি তো নিজের কানে শুনলে না। এতজন তুমি তো নিজের কানে শুনলে না বন্ধু। গুরুদেব আচার্য দ্রোণ আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে পর্যন্ত। আমি জানতাম বন্ধু, তোমার সাধনা সফল হবেই। আমরা মানুষকে ঘৃণায় অবজ্ঞায় একেবারে দূরে ঠেলে নিচে ফেলে দিতে পারি, কিন্তু মানুষ তার নিষ্ঠা ও শ্রমকে কখনো আমি অস্বীকার করতে তো পারি না। না 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 বসন্ত, আজ আর কারোর প্রতি কোনো দুঃখ নেই। আজ সবার প্রতি সবাইকে কাছে টেনে নিতে হবে। আজ দুদিন বোধহয় কেটে গেছে বন্ধু। দেখছো না চারিদিকের গাছপালা কেমন আনন্দে ফুটে উঠেছে। আজকের এই সব দুঃখ মুছে যাবে। আজকে সবাইকে আমাদের কাছে টেনে নিতে হবে। বলুন আচার্যদেব, আমি কি করতে পারি আপনার জন্য? আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না। শুধু একটা কথাই আমাকে বেশি করে ভাবাচ্ছে। বলুন গুরুদেব, কি সেই কথা? না একলব্য, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে আমি বিব্রত করব না। সে কি আচার্যদেব? আপনার যে কোনো কথা যেই আমার কাছে আদেশ তুলল। বলুন আচার্যদেব, অনুগ্রহ করে আমাকে একটু বলুন, আপনি কি গুরুদক্ষিণা চান আমার কাছে? আসলে তুমি একদিন আমাকে কথা দিয়েছিলে। আমায় ক্ষমা করবেন আচার্যদেব। দুর্ভাগ্যবশত এখন আমি মনে করতে পারছি না। যদি কৃপা করে আপনি যদি আমাকে একটু স্মরণ করিয়ে দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কোনো সংশয় প্রকাশ করব না। যেদিন আমি তোমাকে নিষাদ বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, সেদিন ফিরে আসার সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে তোমার শিক্ষায় তুমি সফল হয়ে আমি যা চাইবো তাই তুমি আমাকে গুরুদক্ষিণা হিসাবে সমর্পণ করবে। নিশ্চয়ই আচার্যদেব, এ তো আমার অবশ্য কর্তব্য। আমি আর অস্ত্র শিক্ষায় সফল। আপনি স্বয়ং এসেছেন আমাকে স্বীকৃতি দিতে, আর আমি আপনাকে গুরুদক্ষিণা দেব না। তা কি করে হয় গুরুদেব? গুরুদক্ষিণা না দিলে কোনো শিক্ষাই যে
তার স্বীকৃতি পায় না গুরুদেব। বলুন বলুন গুরুদেব, আপনি কি কি চান আমার কাছে? আমি জানি একলব্য, তোমার মতো নিষ্ঠাবান ছাত্র গুরু দক্ষিণা দিতে কোনো কার্পণ্য করবে না, কিন্তু আমার মন বলছে আমি যা চাই তুমি তা দিতে পারবে না। অসম্ভব গুরুদেব, আপনার আপনার আশীর্বাদ থাকলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা আপনার চরণ তলে আমি এনে দিতে পারি। আপনি আপনি আমাকে আদেশ করুন গুরুদেব। আমার আশীর্বাদ রইল তোমার উপর। তাহলে তাহলে আমি নিশ্চয়ই পারবো। আমি যা চাই তা আনতে তোমাকে বেশি দূর যেতে হবে না। তাহলে তাহলে তো এক্ষুনি এনে দেবো গুরুদেব আমি আপনাকে। না একলব্য না, আমার মন বলছে তুমি তা পারবে না। আপনি একবার আমাকে আদেশ করে দেখুন গুরুদেব, আমি পারি কিনা। না বৎস না, আমার মন বলছে তুমি তা পারবে না। যদি যদি আমি তা না পারি, আমার মৃত্যু ইচ্ছেও তাতে। তুমি ঠিক বলছো একলব্য, একবার আদেশ করুন। তুমি পারবে? একবার আদেশ করুন। তুমি ভেবে দেখো। আর একবার আদেশ করুন। আবার ভেবে দেখো। ভেবে দেখার কোনো রাস্তা নেই গুরুদেব। ঠিক বলছো তুমি। অবশ্যই গুরুদেব, একলব্যের কথা মিথ্যা হবে না গুরুদেব। আপনি আপনি আশীর্বাদ করুন। তাহলে শোনো, আমি চাই বলুন গুরুদেব। তোমার দক্ষিণ হস্তের বৃন্দাঙ্গুষ্ঠি। একলব্য, একলব্য, তুমি ওঠো। গুরুদেব, একলব্য, তুমি ভেবো না, ওটা গুরু দক্ষিণা নয়, ওটা ওদের শেষ শিকার। গুরুদেব, এত অল্প মূল্যের গুরু দক্ষিণা আপনি চাইলেন কি করে গুরুদেব? আমি জানতাম তুমি ওটা দিতে পারবে না। বেশ, আমি তাহলে চললাম। একটু দাঁড়ান আচার্যদেব। একলব্য ক্ষত্রিয় নয়, ছলনা করতে সে শেখেনি, মিথ্যে কথা বলতে একলব্য জানে না, ঘাট থেকে ফিরে দিতেও সে শেখেনি। আপনি যা চেয়েছেন তা আমি অবশ্যই আপনার চরণ তলে দেব গুরুদেব। না না বন্ধু, কিছুতেই এটা হতে পারে না, এটা ওদের শেষ শিকার। তুমি এগিয়ে চলো, বাড়ির পথে চলো। বসন্ত, তুমি তো আমাকে চেনো, তোমার তো একথা বলা উচিত নয়। মানুষের সংসারে দুটি দল আছে, একদল মানুষ নানা ছলনায় জয়ী হওয়ার চেষ্টা করে, আর একদল সাধনা দিয়ে নিষ্ঠা দিয়ে লড়াই করে। প্রথম দল কখনো কখনো জেতে, কিন্তু দ্বিতীয় দলই স্মরণীয় হয়ে থাকে। ইতিহাসের পাতায় ঘৃণায় ভরে থাকে ওই প্রথম দল, ভবিষ্যতের বরণমালা পায় ওই প্রথম দল। তুমি কি দ্বিতীয় হতে চাও না বসন্ত? তুমি তবু এই বারবার কেন আমাদের এইভাবে লাঞ্ছিত হতে হবে? আমাদের অপমান লাঞ্ছনা নয়, এ তো আমাদের পুরস্কার। আমাকে বাধা দিও না বসন্ত। তোমাকে বাধা দেওয়ার সাধ্য কি আছে আমার? কিন্তু এর ফলে ভেবে দেখো, তুমি আর কোনো দিন শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে থাকতে পারবে না। না, আমার একলব্য হয়তো বাঁচতে পারবো। বন্ধু, তোমাকে বাধা দেব এমন সাধ্য আমার আর নেই। গুরুদেব,
এখন তো আপনার এই নিশ্চিন্ত হওয়ার সময় এসে গেছে। আপনার আপনার প্রিয়তম শিষ্য অর্জুন, শ্রেষ্ঠ বীর, আজ থেকে একলব্যের চিরবিদায়। নিষাদ কখনো বড় যোদ্ধা হতে পারে না, বড় যোদ্ধা হয়ে ক্ষত্রিয়রাই, ঠিক কথা। কিন্তু মনে রাখবেন গুরুদেব, ক্ষত্রিয়রা যোদ্ধার বেশে জল্লাদ হতে পারে, কিন্তু নিষাদ সারা জীবন মানুষ হয়ে থাকে। গুরুদেব, আমার গুরু দক্ষিণা নেওয়ার জন্য আপনি প্রস্তুত হন। গুরুদেব, আপনি প্রস্তুত হন। গুরুদেব, আপনি সন্তুষ্ট তো? পৃথিবী তুমি এখনো নীরব। মানুষ এত বড় গুরু দক্ষিণা কেউ কি কখনো দেখেছো? একলব্য, তুমি যে বিজয়ী, তুমি যে বিজয়ী। গুরুদেব, আর একবার আশীর্বাদ করবেন না শেষবারের মতো? রাত শেষ হয়নি আজও, দিগন্তে জমে আছে কালো মেঘ, পৃথিবীর গহ্বরে চুইয়ে চুইয়ে পড়েছে জীবনের পরাজয়। ক্লান্তি নয়, অবসাদ নয়, চাই সংগ্রাম, চাই সংগ্রাম। শান্ত বনের অন্তরালে এ কোন অগ্নিশিখা, উপেক্ষিত মানব ললাটে আঁকে যে জয়ের টিকা। দেখো চেয়ে ওই উদয়া চলে নতুন সকাল আকাশের ভালে, মানুষেরই এক দীপ্ত তেজের অগ্নি আখর লিখা, অগ্নি আখর লিখা, অগ্নি আখর লিখা। নমস্কার, আমাদের নাটক এখানে শেষ হলো। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত বার্ষিক উৎসব ও ৫৫তম শ্রীরামকৃষ্ণ মেলা প্রদর্শনীর অন্যতম বিশেষ একটি অনুষ্ঠান নাটক, নাম একলব্য, যার পরিবেশনায় ছিল এতক্ষণ জুড়ে আমাদেরই এই রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সেবকবৃন্দ। এই নাটকটির রচনা করেছেন আমাদের সবার শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম। পূজনীয় মহারাজকে আমাদের সবাইয়ের পক্ষ থেকে সম্মান, শ্রদ্ধা, প্রণাম। হ্যাঁ, এবং এই নাটকটির চরিত্র রূপায়ণে এতক্ষণ জুড়ে যারা আমাদের মঞ্চকে আলোকিত করেছে, ভীষ্ম শ্রী মহাদেব মাইতি, একলব্য শ্রী অভিজিৎ নট্ট, হিরণ শ্রী সীতানাথ ত্রিপাঠী, অর্জুন শ্রী সুব্রত মাইতি, দুর্যোধন শ্রী অশোক চক্রবর্তী, যুধিষ্ঠির ডক্টর সুভাষ আদক, ভীম শ্রী প্রাণকুমার সরকার, কৃষ্ণচাঁদ
শ্রী বিশ্বনাথ রায়, রাধেশ্যাম শ্রী রিপন বিশ্বাস, গোবিন্দ শ্রী অমিত খামারু, বসন্ত শ্রী অলোক দত্ত চৌধুরী, দ্রোণাচার্য শ্রী প্রত্যয় রায় চৌধুরী। এছাড়াও এই নাটকটি এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে যারা সহযোগিতা করেছে, দৌবারিক সম্মানীয় শ্রী মানস ঘোষ, ডক্টর মানস ঘোষ, সূত্রধর শ্রী ভাস্কর হালদার এবং শ্রী কাশীনাথ হালদার, প্রাক্তন কর্মী রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, ভাস্কর হালদার এবং শ্রী কাশীনাথ হালদার। এছাড়া বিশেষ সহযোগিতায় ছিলেন শ্রী মৃণাল নাথ, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অন্যতম কর্মী শ্রী মৃণাল নাথ, এবং যন্ত্রানুষঙ্গে ছিলেন শ্রী জহর ব্যানার্জি। রূপসজ্জায় ছিলেন শ্রী বিশ্বনাথ দত্ত। সকলকে একটু মঞ্চে এগিয়ে আসতে অনুরোধ করব। এবং আলোকসজ্জায় ছিলেন শ্রী নন্দগোপাল দত্ত। রূপসজ্জায় শ্রী বিশ্বনাথ দত্ত, আলোকসজ্জায় শ্রী নন্দগোপাল দত্ত। রূপসজ্জায় শ্রী বিশ্বনাথ দত্ত। আচ্ছা, আমাদের 18ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করার জন্য আমি আশ্রমের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে অনুরোধ করব। এই এতক্ষণ 4 দিন ধরে অনুষ্ঠান হলো, শেষটা খুব ভালো লাগলো। আমাদের লোকশিক্ষা পরিষদের সব কর্মীরা করছেন, আমি তো বুঝতেই পারছিলাম না। গ্রামোন্নয়ন সেলের মহাদেবদা যেভাবে ধৃতরাষ্ট্রের পাঠ করছিলেন, তারপর আমাদের জেএসএসের অরিজিৎ নট্ট, তারপর সুভাষ সাধক, শেষে হঠাৎ করে দেখলাম দৌবারিকের ভূমিকায় এটিসির প্রিন্সিপালও হাজির হয়ে গিয়েছেন। সব দিক সবাই খুব ভালো করেছেন, অনেক কাজের মধ্যে এদের করতে হয়েছে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অন্যান্যরাও যারা সাহায্য করেছেন এই 4 দিনের বিভিন্ন ক্ষেত্রে, সবাইকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। আমরা শেষ করব একসঙ্গে জয়ধ্বনি দিয়ে। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय।